বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিব তাদের জন্যই আমরা বিভিন্ন বোর্ড থেকে বাছাইকৃত বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো কিন্তু আজকে নিয়ে এসেছি। আর আমাদের এই একটি ক্লাসেই কিন্তু অনুশীলনী 8.1 এবং 8.2 এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা কথা না বেরিয়ে আসলে প্রশ্নগুলো কি রয়েছে সেগুলো একটু দেখে নিই। 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত? এটা যশোর বোর্ড 2023 সালে এই প্রশ্নটি এসেছে। তারপরের প্রশ্নটি আবার ময়মনসিংহ বোর্ড 23, তারপরে আমাদের যেটা আছে সকল বোর্ড 18। এরকমভাবে প্রত্যেকটি প্রশ্নে কিন্তু বিভিন্ন বোর্ড থেকে কিন্তু আমাদের বাছাই করা এই প্রশ্নগুলো। তাহলে আসলে এই প্রশ্ন কিন্তু যদি আমরা দেখি ব্যাখ্যা সহ দেখি তাহলে কিন্তু দুইটা কাজ হবে আমাদের। এখান থেকে এমসিকিউ হবে, আবার সংক্ষিপ্তর জন্য কিন্তু আমাদের কাজগুলো হয়ে যাবে। তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে আমাদের শেষ পর্যন্ত ভিডিওগুলো কিন্তু দেখতে হবে। ইতিমধ্যে কিন্তু আমরা 9টি ক্লাসের মতো কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি। অনুশীলনী 2 থেকে শুরু করে 3, তারপরে 11, 7, এগুলো সবগুলো কিন্তু তোমাদের সামনে দেওয়া আছে। তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা দেওয়ার আগ মুহূর্তে এই বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো তোমরা যদি দেখে যেতে পারো তাহলে 20 থেকে 22 মিনিটের মধ্যে তোমরা কিন্তু 30টি বহু নির্বাচনী প্রশ্নই কিন্তু উত্তর দিতে পারবে। একটা প্রশ্নও কিন্তু তোমাদের সমস্যা হবে না। তাহলে কথা না বাড়ে আমরা প্রশ্নের সমাধানগুলো এখন দেখে নিই। 26 সেন্টিমিটার ব্যাস, আমরা কাকে ব্যাস বলবো? বৃত্তের কেন্দ্র দিয়ে যদি কোনো রেখা এক প্রান্ত থেকে অপর প্রান্তে কেন্দ্রগামী যদি হয়, বৃত্তে কোনো রেখা যদি কেন্দ্র দিয়ে যায় এক প্রান্ত থেকে, বক্ররেখা এক প্রান্ত থেকে যদি অপর প্রান্ত পর্যন্ত যায় কেন্দ্রগামী যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো ব্যাস। তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে এম চিত্রে এম এন একটি ব্যাস। এখন কথা হলো যে এই ব্যাসার্ধ তাহলে কি? এখান থেকে দেখো আমাদের কথা বলা হচ্ছে 26 সেন্টিমিটার, তাহলে এম থেকে এন পর্যন্ত, এম থেকে এন পর্যন্ত, এম থেকে এম এন এর মান হবে 26 সেন্টিমিটার। এই 26 সেন্টিমিটার হবে এম এন এর মান। তাহলে বলো তো এখানে যদি ও দিই তাহলে ও এম সমান কত হবে? তাহলে এই পাশে কত হবে? 13 হবে। তাহলে এই পাশেও কত হবে? 13 হবে, কারণ দুইটা ভাগে। তাহলে এখন আসি ব্যাসার্ধ, তাহলে ব্যাসের অর্ধেকটাই, এটা হচ্ছে আমাদের এম এনটা হচ্ছে ব্যাস। আবার এটাকে কিন্তু বৃহত্তম জ্যাও বলা হয়। তাহলে কেন্দ্র থেকে বক্ররেখা পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলবো ব্যাসার্ধ। তাহলে এই যে ও থেকে যদি আমরা ই দিই, ও ইটাও হচ্ছে কিন্তু 13ই হবে। এখন আসি আমাদের আর কি বলছে, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত যা। আবার এই কেন্দ্র থেকে এটার কথা বলেনি, যাই হোক কেন্দ্র ও থেকে আমাদের বলছে যে 5 সেন্টিমিটার দূরে। তাহলে এখান থেকে আমরা ধরে নিলাম ওর থেকে ই পর্যন্ত এইটুকু দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এই পর্যন্ত হতে কত? ও ই পর্যন্ত হচ্ছে 5 সেন্টিমিটার। এখানে একটা জ্যা তৈরি হচ্ছে আবার। তাহলে এই জ্যা 5 সেন্টিমিটার বিশিষ্ট একটা আমাদের যা তৈরি হলো, এখানে আমরা ড্যান নামটা যদি অন্য কিছু ব্যবহার করলে করতে পারি। এখন এখান থেকে আমরা যদি পি কিউ ব্যবহার করি, অপর একটা যা আমরা পি কিউ ব্যবহার করলাম। এখান থেকে কিন্তু দেখো এইটুকু হচ্ছে কত? 5, ওর থেকে এই পর্যন্ত 5 সেমি। এখানে যে তত্ত্ব অনুযায়ী আমরা কিন্তু লিখে নিলাম। এখন কি বলছে, জ্যায়ের দৈর্ঘ্য আমাদের তাকে পি থেকে কিউ পর্যন্ত এর দৈর্ঘ্যটা বের করতে হবে। এখন আসি, আমরা কিন্তু জানি কেন্দ্র থেকে এই বৃত্তের বক্ররেখা পর্যন্ত টোটাল যে দূরত্ব সেই দূরত্বকে আমরা 13 সেন্টিমিটার। তাহলে ও কিউ পর্যন্ত কিন্তু 13 হবে, ওর থেকে পি পর্যন্ত কিন্তু 13 হবে, ওর থেকে যতগুলো রেখা টানবা বক্ররেখা পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু 13 সেন্টিমিটারই হবে। এখন এটা 5, এটা যদি 13 হয় তাহলে এখন আসি, তাহলে ও কিউ পর্যন্ত 13 হবে। এখন ই কিউ এর মান যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের ইপির মান অর্থাৎ পি কিউ এর মান টোটালে কিন্তু আমরা 2 দ্বারা গুণ করে দিলে হবে। এমরা যদি 12 হয় তাহলে এই পাশে 12 হবে, টোটালে কিন্তু 24 হবে। এখন আসি আমাদের চিত্র হয়ে গেছে, আমাদের এখন ই কিউ এর মান বের করতে হবে। এখন আসি আমরা এটার জন্য যে পিথাগোরাসের যে সূত্রটা আছে সেটা একটু যদি আমরা দেখে নিই তাহলে আমাদের জন্য কিন্তু খুব সহজে উত্তর করতে সহজ হবে। এই অধ্যায়ের যেগুলো সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ থাকবে সেগুলো উত্তর করতে আমাদের জন্য সহজ হবে। পিথাগোরাসের সূত্র কি? কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কিন্তু আমাদের জানতে হবে। এখন আসি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে পিথাগোরাসের আমরা এখান থেকে কি লেখা যায় দেখো। আমরা যদি বলি তাহলে এসির মান ধরো তোমাদেরকে বের করতে হবে। পিথাগোরাসের সূত্র বলতেছে বড় বাহু যেটা সেটা এক পাশে থাকবে, এসি স্কোয়ার সমান সমান কি হবে? বাকি দুই বাহু অপর পাশে থাকবে এবং যোগ হবে, এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার হবে। এখন এসির মান যদি বের করতে হয় তাহলে তো স্কোয়ার থাকবে না, তাহলে স্কোয়ার বাদ দিলে কি হবে? রুট ওভার হবে। তাহলে কি হবে? এবি স্কোয়ার যোগ কি হবে? বিসি স্কোয়ার।
এটা হবে হচ্ছে পিথাগোরাসের এসির মান যদি বের করতে হয়, অর্থাৎ বৃহত্তম বাহুর মান যদি বের করতে হয়। এখন যদি এই বৃহত্তম বাহুর মান যদি না বের করতে, যদি এই দুটার যে কোনো একটার মান বের করতে হয় তাহলে কি হবে? এখন এই সূত্রকে যদি আমরা ঘুরে লিখি তাহলে এসি সমান কি রুট ওভার, তাহলে বড় বাহু যদি বাম পাশে থাকে তাহলে এই দুটা বাহুর মাঝখানে স্কোয়ার হবে এবং যোগ হবে, কিন্তু তাহলে বড় বাহুর মান বের করতে হলে তাহলে মাঝখানে যোগ দিবা এবং রুট ওভার দিবা, কাজ করবা। এখন আসি যদি আমাদের এই ছোট দুইটা বাহুর একটা মান বের করতে বলে, তাহলে আমাদের সূত্রটা কি দেখো তো। আমরা এই সূত্রটাকে এবার এই দুটা ছোট দুটাকে এক পাশে লিখলাম, আর ওই বড়টাকে একাই যেহেতু তাহলে ওইটাকে আমরা এই ডান পাশে লিখলাম। এখন কথা হলো, তো ধরো এবির মান বের করব, তাহলে তো বিসিকে অপর পাশে পার করে দিতে হবে। তাহলে এবিকে রাখলাম, তাহলে বিসি ওই পাশে গেলে কি হবে? এবি স্কোয়ার। তাহলে কি হবে? এই বিসিটা অপর পাশে যাওয়ার সাথে সাথে মাইনাস হয়ে যাবে, তাহলে কি হচ্ছে? বিসি স্কোয়ার হচ্ছে। তাহলে যেহেতু এবির মান বের করব, তাহলে স্কোয়ার তুলে দাও, তুলে দিলে কি হবে? রুট ওভার হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তার মানে এই ছোট বাহুর একটা যদি আমরা বামে রাখি তাহলে অতিভুজের থেকে, অর্থাৎ এই বৃহত্তম বাহুর থেকে কিন্তু মাইনাস হবে, অর্থাৎ এই অতিভুজের থেকে কিন্তু অপর বাহুটা মাইনাস হবে। যদি এই দুইটা বাহুর যে কোনো একটি বাহুর মান বের করা হয় তাহলে অতিভুজের থেকে মাইনাস হবে। এখন আমরা এবিকে বামে রাখছিলাম, এবার যদি আমরা বিসিকে, তাহলে কয়টা দেখলাম? দুইটা দেখলাম, কিন্তু এবার আমরা 3 নম্বর যে আরেকটা দেখেছি, এবার আমরা ধরো বিসিকে আমরা বামে রাখবো। তাহলে বিসি যদি বামে রাখি তাহলে অবশ্যই এবিটা ওই পাশে যাবে এবং কি হবে? মাইনাস হবে, তাহলে এবি স্কোয়ার। এখন যেহেতু আমাদের স্কোয়ারের মান তো বের করবো না, আমরা শুধু বিসির মানটা বের করবো, তাহলে অবশ্যই রুট ওভার হবে। তাহলে কি হবে? এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, এবি স্কোয়ার। এখন আমরা কিন্তু এই সূত্র দিয়ে ব্যবহার করব। তাহলে এখান থেকে আমরা 3টা সূত্র পেলাম, সেটা হচ্ছে কি? এখন আমরা এই 3টা সূত্র যদি লিখি, এই পিথাগোরাসের সেই 3টা সূত্র কি কি দেখো, এই 3টা দিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ হয়ে যাবে। তাহলে কি? এসি সমান কি হচ্ছে? তাহলে এসিটা বড় বাহু, তাহলে কি হবে? রুট ওভার হবে। কি হবে? এবি স্কোয়ার, তাহলে যোগ হবে, যোগ হবে। তাহলে বড় বাহু যদি বাম পাশে থাকে তাহলে যোগ হবে, এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এবার আসো, এবার ধরো এসি না, এবার ধরো এবির মান বের করতে হবে। তাহলে কি হবে? এবি যদি বাম পাশে থাকে, এবার বড়টা যখন লিখবো, এসিটা যদি রুটের ভেতরে লিখি তাহলে প্রথমে লিখতে হবে এবং মাইনাস হবে। তাহলে এবি বামে লিখছি, তাহলে এবিটা লেখা হয়ে গেছে, এবিটা লিখছি, তার কি এবার এসিও লিখলাম, এটাও হয়ে গেছে। তাহলে কি হবে? অবশ্যই মাইনাস দিয়ে বিসিটা লিখতে হবে, বিসি স্কোয়ার। তাহলে বাকি থাকলো এবার কি? এবার যদি বিসি বামে লিখি, 3টা বাহুই কিন্তু পর্যায়ক্রমে দেখো বামে লিখলে কীরকম হয়। তাহলে বিসি সমান কী হবে? বলে অবশ্যই বিসি যদি বৃহত্তম বাহু নয় তাহলে ছোট বাহু, তাহলে অবশ্যই আমাদেরকে, তাহলে বিসি সমান সমান আমরা এখানে লিখেছি, বিসি সমান সমান কী হবে? রুট ওভার, অবশ্যই রুট ওভার হবে। তাহলে বিসি সমান সমান অবশ্যই রুট ওভার হবে এবং এসি স্কোয়ারের মধ্যে থেকে, এসি স্কোয়ারের মধ্যে থেকে আমাদের এবি স্কোয়ারটা মাইনাস হবে। তাহলে আমরা এই 3টা সূত্র কিন্তু দেখে নিলাম। এখন এই 3টা সূত্র দিয়ে কিন্তু সকল ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করা যাবে, যে কোনো বাহুর মান দ্রুত। আর যদি আমরা কিছু বাহুর মান যদি মুখস্থ রাখতে পারি তাহলে কিন্তু আরও সুবিধা। সেই মানগুলো কি? কিছু কিছু মান নির্দিষ্ট হয়, যেমন ধরো 1, আরেকটা যদি √3 হয় তাহলে অতিভুজ হবে কত? 2 হবে, অতিভুজ সবসময় 2 হবে, তাহলে বড় বাহুটা 2 হবে, বড় ঘরে 2 হবে। এবার আসি, এবার যদি 3 হয়, তাহলে 3 আর 4 হয়, তাহলে অতিভুজ কত হবে? 5 হবে, 3, 4, 5। এবার আসি আরেকটা যদি 3, এখানে যদি আরেকটা √7 হয় তাহলে সেই ক্ষেত্রে অতিভুজের ঘরে কিন্তু 4 হবে। তাহলে এই মানগুলো যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের দ্রুত হবে। আরেকটা কি আছে? এটি যদি 5 হয়, এটা যদি 12 হয়, অতিভুজ 13 হবে। আরেকটা কি আছে? 6, আরেকটা যদি 8 হয় তাহলে এখানে কত হবে? 10 হবে। 6 উপর স্কোয়ার করলে 36, 8 উপর স্কোয়ার করলে হয় 64, 36 আর 64 যোগ করলে 100 হয়, 10 উপর স্কোয়ার করলে কিন্তু 100 হয়। অর্থাৎ আমরা এই বাহুর উপর স্কোয়ার করব, যা হবে 4 হয়, এই দুটার উপর স্কোয়ার করে যোগ করলে কিন্তু এর সমান হবে। দেখো না কেন, এর উপর স্কোয়ার করলে কত হয়? 4, আর এর উপর স্কোয়ার করলে 3, আর 1 যোগ করলে 4 হয়, তাহলে ওর সমানই হচ্ছে। দেখো এর সমান হচ্ছে, এর উপর স্কোয়ার করলে হবে 25, এর উপর স্কোয়ার করে 16, আর 9 যোগ করলে 25 হবে। এরকমভাবে প্রত্যেকটাই কিন্তু মিলে যাবে। তাহলে আমরা যদি এই মানগুলো মনে রাখতে পারি তাহলে এই ধরনের প্রশ্ন যেভাবে আসুক না কেন উত্তরগুলো আমাদের কিন্তু এখন এই একটা ব্যাখ্যা দিয়ে কিন্তু আমরা 1, 2, 3, 4-এর উত্তরও কিন্তু আমরা এখান থেকে 5-এর পর্যন্ত উত্তরগুলো করতে পারবো। সেই কারণে কিন্তু তোমাদেরকে একটু বিস্তারিত আমি কিন্তু আলোচনা করলাম। এখন দেখে নিয়ে একটু দেখো তো আমাদের আসলে কোন বাহুটার মান বের করতে বলছে, দূরে অবস্থিত। দেখো আমাদের পি কিউ এর মানটা বের করতে বলছে। তাহলে এটা যদি 5 হয়, অতিভুজ যদি বড় বাহুটা যদি 13 হয়, একটু আগে দেখলাম, তাহলে এটা কত হবে? 12। তাহলে এটা কত হবে? কারণ এই পাশে যদি 12 হয়, এই পাশে, কারণ একটা লম্ব সমান 2 ভাগে ভাগ করে, এই পাশে 12, এই পাশে 12, এই দুটো যোগ করলে আমাদের এই যে 5 সেন্টিমিটার দূরে যে আছে তার দৈর্ঘ্য হয়ে যাবে। তাহলে 24 সেন্টিমিটার আমরা পেলাম 1-এর ঘ নাম্বার। এখন আসি, দেখো আমরা যদি একটু দেখি এই চিত্রে, পরের যে চিত্রটাতে সেটা কি আছে, আমরা সম্পূর্ণ বৃত্তটাকে না মিশায় আমরা একটু এখানে কাজ করব, কারণ বৃত্ত দাগাতে গেলে সময়ের বিষয় আছে, হাত দিয়ে দাগাতে গেলে একটু
অনেক সময় হয় না। তো যাই হোক, আমরা ওই বৃত্তটার এবার দেখো এই চিত্রটাকে আমি এখানে দাগাবো একটু। এখন দেখি একটু কি আছে। ওর থেকে আমাদের এখানে একটা লম্বা আছে ওডি লম্বা আছে, দিলাম ওডি লম্বা আছে। এখান থেকে এটাতে এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে। এখানে যে কথাটা বলছে এটাতে দেখো এটা দেওয়া আছে হচ্ছে 3, আর বড় বাহুতে দেওয়া আছে 4। আমরা কিন্তু একটু আগে লিখে দিয়েছিলাম অতিভুজের ঘরে যদি 4 থাকে, তাহলে অতিভুজের ঘরে যদি 4 থাকে তাহলে একটা যদি 3 থাকে আরেকটা হয় √7। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এডির মান কত হবে? √7। আমরা কিন্তু বের করলেও করতে পারি, কারণ এটা বড় বাহুর মান দেওয়া আছে। কার মান দেওয়া আছে দেখো, আমরা কিন্তু একটু আগে শিখেছি, যদি আমাদের বের করতে হবে কি এডির মান। আমরা যদি এডির মানটা বের করি, এডি কি বড় বাহু না ছোট বাহু? এই ত্রিভুজের ক্ষেত্রে ছোট বাহু, তাহলে অবশ্যই √ওভার হবে, ও এ স্কোয়ার থেকে বিয়োগ হবে, ও এ স্কোয়ার মাইনাস কি হবে? ওডি স্কোয়ার। তাহলে কত হবে? এখানে দেখো আমরা কিন্তু আগে বলে দিয়েছি এটা কিন্তু √7 হবে, √7 হবে এটাও। তাহলে এই পাশেও √7, আর দুইটা √7 যদি টোটাল এবির মান চায় তাহলে হবে 2√7 যোগ করলে হয়। তাহলে ও এ স্কোয়ার মানে কত? 4 এর ওপর স্কোয়ার বিয়োগ হচ্ছে 3 এর ওপর স্কোয়ার। তাহলে 16 থেকে কত? 16 থেকে 3 9 বিয়োগ 16 বিয়োগ 9 সমান সমান কত? 7 হয়, √7। তাহলে এইটুকুতে √7 হলো। আমরা কিন্তু আগে বলেছি 3 অতিভুজের ঘরে বড় বাহু যদি 4 হয় তাহলে √7 হবে, আমরা কিন্তু লিখে দিয়েছিলাম, দেখে নেবা। এখন আসি তাহলে কত? 2√7। অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম 2√7, খ নাম্বার। এবির মান যেহেতু আছে এর থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য আছে 2√7 হবে। এখন আসি আমরা পরের যে চিত্র আছে সেটাতে যদি দেখি। এখন আসি এখানে কি বলছে, আমরা 2 নাম্বার একটু মিস দিয়েছি, আমরা 2 নাম্বারটা কিন্তু দেখি নাই। এখন আসি ওটার আমরা একটু দেখে নেব। একইভাবে আমরা 3 নাম্বারটা কিন্তু উত্তর করলাম। এখন 2 নাম্বার কি আছে? 3 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ, আমাদের 3 সেন্টিমিটার কথা বলা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখন আমি একটু ভেতরে একটু মিশিয়ে দিচ্ছি। ব্যাসার্ধ কোথায়, কাকে বলবো আমরা ব্যাসার্ধ? কেন্দ্র থেকে বৃত্তের বক্ররেখা পর্যন্ত যে কোনো দূরত্বটা হবে ব্যাসার্ধ। তাহলে আমাদের ওর থেকে যে কোনো দিকে আমরা যদি টান দিই সেটা একটা ব্যাসার্ধ হবে। এটা ও, এখানে এ, তাহলে ওটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার দূরবর্তী, তাহলে আমাদের ব্যাসার্ধ, তাহলে ও এ আমরা যদি এই পর্যন্ত একটা টানি তাহলে ও একটা ব্যাসার্ধ। এখন বলতেছে যে বৃত্তের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরবর্তী 2 সেন্টিমিটার দূরবর্তী একটা যদি আমাদের 3 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে ওর থেকে আমাদের কত? ও এ পর্যন্ত হচ্ছে 3 সেন্টিমিটার। এখন বলতেছে যে 2 সেন্টিমিটার দূরে যদি একটা আমরা অঙ্কন করি, 2 সেন্টিমিটার দূরে কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে আমরা যদি একটা অঙ্কন করি, তাহলে 2 সেন্টিমিটার ধরে নাও। আমরা এটা আগে ব্যাসার্ধ দিচ্ছি না, আমরা 2 সেন্টিমিটার দিলাম। ওর থেকে আমরা 2 সেন্টিমিটার কেন্দ্র, ওর থেকে 2 সেন্টিমিটার দূরে একটা যদি আমরা অঙ্কন করি, এরকম একটা যদি অঙ্কন করি, তাহলে এটার মান কত? ওর থেকে ডি পর্যন্ত আমাদের ধরে নিলাম 2 সেমি। এখন এখান থেকে যদি আমরা এই পর্যন্ত যোগ করি তাহলে কিন্তু ব্যাসার্ধ হবে, কারণ বৃত্তের কেন্দ্র থেকে বক্ররেখা পর্যন্ত দূরত্বটাই ব্যাসার্ধ। এই পাশেও যদি দাও তাহলে এটাও একটা ব্যাসার্ধ, ও ডি, ও এ, ও বি পর্যন্ত একটা ব্যাসার্ধ। এখন যদি এটা 2 হয়, এখন বলতেছে এটা কত? ব্যাসার্ধ হচ্ছে বলা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 3 সেন্টিমিটার। এটা যদি 3 হয় তাহলে এটা 2, এটা 2, এটা 3। তাহলে দেখো আমাদের এডির মানটা কত হবে? এডি অবশ্যই ছোট বাহু, তাহলে কি হবে? √3 এর উপর স্কোয়ার বিয়োগ হচ্ছে কত? 2 এর উপর স্কোয়ার। তাহলে কত হবে? 9 এর মধ্যে থেকে কত? 9 এর মধ্যে থেকে 4 বিয়োগ কত হয়? রুটের ভেতরে 5। তাহলে আমাদের অ্যান্সার হবে এডির মানটা 5, তাহলে √5 হবে। তাহলে এখানে যদি এই পর্যন্ত যদি পুরোটা চাই, এডি চালে হতে √5 হচ্ছে। এখন আসি আমাদের এর দৈর্ঘ্য, তাহলে বলতেছে 3 সেন্টিমিটার বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরবর্তী এর দৈর্ঘ্য, তাহলে এইটুকুতে √5। তাহলে এইটুকুতে আবার পুরো এর দৈর্ঘ্য কত হবে? এর থেকে বি পর্যন্ত, তাহলে 2√5 হবে, ওটার মতোই। তাহলে আগেরটা আমরা 2√7 দেখলাম, এটাও কিন্তু আমাদের 2 কত হবে? 5 হবে। এটাও তাহলে গ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। এখন আসি 3 নাম্বার চিত্রতে যাব এবং দেখব এই উদ্দীপক থেকে আমাদের 4 এবং 5 নাম্বার প্রশ্ন কিন্তু উত্তর করতে হবে। এখন কি কি তথ্য দেওয়া আছে দেখো। চিত্রে ও বৃত্তটির কেন্দ্র, ওটা হচ্ছে বৃত্তটির কেন্দ্র, ও বৃত্তটির কেন্দ্র। এবার বলা হচ্ছে বিই সমান 4 সেন্টিমিটার। এখানে যে চিত্রটা আছে, আমি যদি একটু চিত্রটা দাগায় নিই একটু। এখানে চিত্রতে দেওয়া আছে এ বি, এখানে দেওয়া আছে সি ডি, আর মাঝখানে দেওয়া আছে আমাদের কেন্দ্র থেকে এখান থেকে এই পর্যন্ত ই
এই পর্যন্ত আমাদের কিন্তু এই কেন্দ্রটা কিন্তু মাঝ বরাবরে, এই পাশে দেওয়া আছে ই, এই পাশে দেওয়া আছে ই, আর এই পাশে দেওয়া আছে আমাদের এফ। এখন দেখো ও থেকে আমাদের ই পর্যন্ত কোনটা দূরত্ব দেওয়া আছে বিই, তাহলে বি থেকে ই পর্যন্ত দেওয়া আছে 4। এটা যদি 4 হয়, কারণ এই লম্বটা কিন্তু এই জ্যাকে সমান 2 ভাগে, অর্থাৎ ওইটা এই জ্যাকে এবি জ্যাকে সমান 2 ভাগে ভাগ করছে, তাহলে এটাও 4 হবে, এটাও 4 হবে। এরপরে কি বলছে, তাহলে ওটা 4 হলো। এখন ওই সমান ও এফ হলে 4 নম্বর প্রশ্ন, ওই সমান ও এফ, তার মানে এই বাহু আর এইখান থেকে দূরত্ব, কেন্দ্র থেকে সকল জ্যায়ের দূরত্ব যদি সমান হয়, কেন্দ্র থেকে যদি জ্যা দুটা যদি সমান দূরে থাকে, তাহলে কি বলা হচ্ছে, তাহলে ওই জ্যা দুটা কিন্তু সমান হবে। তাহলে এটা যদি টোটাল জ্যা যদি 8 সেন্টিমিটার হয়, এই পাশে 4 এই পাশে 4, তাহলে টোটাল হলো 8। এখন বলতেছে হলে সিডি সমান কত, তাহলে এটা যদি 8 হয়, এটাও কত হবে, এটাও 4 হবে, এটাও 4 হবে, 4 4 কত হবে, তাহলে টোটাল অপর জ্যাটাও সমান হবে। কারণ কি, ওই সমান ও এফ, কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা দুটি সমান হয়, তার মানে যতগুলো জ্যা হবে কেন্দ্র থেকে যদি সমান দূরত্বে জ্যা দুটো থাকে, তাহলে ওই দুটা জ্যা সমান হবে, তার মানে এটা 8, ওটাও 8 হবে। আমরা তাহলে ঘ নাম্বারটা সঠিক উত্তর পেলাম। এবার 5 নাম্বার, এবি সমান সিডি, এটা তো অবশ্যই এবি সমান সিডি। এবার আসো ওই সমান 3, ওর থেকে ই পর্যন্ত, এবার এটা দেওয়া আছে 3 দেওয়া আছে, হলে বৃত্তটির ব্যাস কত, বৃত্তটির ব্যাস। এখন আসো আমাদের ব্যাস, তো আসলে এখন আমরা যদি একটু কাজ করি, এখান থেকে যদি এই পর্যন্ত যোগ করে দিই, তাহলে ব্যাসার্ধ হলো, তাহলে এটা 3 এটা 4, বলো তো এটা কত হবে, আমাদের কিন্তু মুখস্থর মতে আছে অতিভুজ, এটা যেহেতু বৃহত্তম বাহু, তাহলে এটা 5 হবে। তাহলে ব্যাসার্ধ যদি 5 হয়, ব্যাস কত হবে এই পর্যন্ত, তাহলে 5 হবে, তাহলে আরও 5 হলো, তাহলে 10 হবে, তাহলে 5 5 10 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এটাও ঘ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি আমাদের যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমরা কিন্তু এই প্রশ্নটি যেটা আগে দেখলাম সেটা বরিশাল বোর্ড 24 সালে এসেছে। এরকম প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ড থেকে এই প্রশ্নগুলো কিন্তু বারবারই এসেছে। এই প্রশ্নটা তার আগের প্রশ্নটা সকল বোর্ড 18 সালে। এবার আমরা যে প্রশ্নটা দেখব, এটা কিন্তু সবচাইতে আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আর দেখো আমি কতগুলো বোর্ড লিখছি, তাহলে সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড 22 সালে এসেছে, রাজশাহী বোর্ড 16-17 সালে এসেছে, তারপর হচ্ছে ময়মনসিংহ বোর্ড আর কুমিল্লা বোর্ড 25 সালে এসেছে, ঢাকা বোর্ড 23 সালে এসেছে, ঢাকা বোর্ড 16 সালে, 19 সালে, দিনাজপুর বোর্ড 15 সালে। তাহলে এই প্রশ্নটা এতই গুরুত্বপূর্ণ, তাহলে দেখো বিভিন্ন বোর্ডে কিন্তু এই প্রশ্নটি আমাদের এসেছে। তাহলে এই প্রশ্নগুলো এখন উত্তর করতে হলে আমাদেরকে কি বুঝতে হবে, এই প্রশ্নটা বলা হচ্ছে কোনো বৃত্তে অধিচাপে অন্তর্লিখিত কোণ, তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ, আমাদের আসলে অধিচাপটা কি, চাপ সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। চাপ, আমি যদি এখানে বৃত্তটা দেখি, তাহলে বৃত্তের দুইটা চাপ থাকে, একটা হচ্ছে আমাদের অধিচাপ, আরেকটা হচ্ছে উপচাপ। এই অধিচাপ কোনটাকে বলবো আর উপচাপ কোনটাকে বলবো, আমরা বৃত্তটাকে অংশটাকে যদি এখান থেকে এই পর্যন্ত যদি আমরা বৃত্তটাকে যদি আমরা কেটে নিই, তাহলে বৃত্তটাকে যদি আমরা এই পর্যন্ত আমরা যদি একটু ছোট করে এই পর্যন্ত ধরো আমি মিশে দেয়, এই অংশটুকুকে আমি যদি এখানে যদি নিয়ে আসি, নিচে যদি নিয়ে আসি, তাহলে নিচে নিয়ে আসলাম, তাহলে এই যে অংশটুকু কাটে নিচে নিয়ে আসলাম, এটা একটা ছোট, এই ছোট চাপকে, এগুলোকে বলা হয় চাপ, এগুলোকে কি বলা হয়, চাপ। এটা একটা চাপ, এটা একটা চাপ, তবে কি চাপ, ছোট চাপ যেহেতু, তাহলে বড়টাকে আমরা কি চাপ বলবো, বড়টা হচ্ছে অধিচাপ, আর ছোটটা হচ্ছে উপচাপ। তাহলে উপচাপ, তাহলে ছোটটা হচ্ছে উপচাপ, আর বৃহত্তম যেটা বড়, তাহলে বৃত্তের দুইটা চাপ আছে, একটা হচ্ছে অধিচাপ আর একটা হচ্ছে উপচাপ, তাহলে বড়টা হচ্ছে অধি আর ছোটটা হচ্ছে উপ। এখন এই দুটা চাপ নিয়ে আমাদের এখন বুঝতে হবে কি বলছে। প্রথমে বলছে যে কোনো বৃত্তে অধিচাপে অন্তর্লিখিত কোণ, মানে ওই অধিচাপের ওপরই যে কোণটা হবে সেই কোণটা কেমন হবে। অধিচাপে এখন আসি, এখানে দেখো আমি যদি এই চাপটাকে মিশে দিয়ে, তাহলে এই বড় চাপটা নিলাম, নাম দিলাম ABC, এখানে একটা নাম দিলাম, তাহলে আমি যদি এখানে এই অধিচাপের ওপরে যদি একটা কোণ তৈরি করি, দেখো তো এই প্রান্ত থেকে এই প্রান্ত, এই প্রান্ত থেকে এই প্রান্ত, তাহলে এই কোণটা কি হবে, 90-এর চাইতে কম হবে, তার মানে সূক্ষ্ম কোণ হবে। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হবে, সূক্ষ্ম কোণ। তাহলে আমরা দেখতে পেলাম এখানে আছে সূক্ষ্ম কোণ খতে 6-এর। এখন আসি 7 নাম্বার, কোনো বৃত্ত উপচাপে অন্তর্লিখিত কোণ। একটু আগে যে উপচাপ মানে কি আমাদের ছোট চাপ, তাহলে এইরকমভাবে যদি আমরা বৃত্তটাকে
এই চাপটা এটাকে আমরা বলবো হচ্ছে উপচাপ। এই উপচাপে অন্তর্লিখিত কোণটা কি কেমন হবে? তাহলে এই প্রান্ত আর এই প্রান্ত আমরা দিলাম এ, এখানে দিলাম পি, এখানে দিলাম হচ্ছে সি। এখন এই চাপের উপরে যদি এখন অন্তর্লিখিত কোণ তৈরি হয় তাহলে সেটা কোণটা দেখো অনেক বড়। তাহলে বড় কোণ অবশ্যই কি হবে? 90-এর চাইতে বড়, তাহলে স্থূল কোণ হবে। তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, আরেকটা হচ্ছে এটা হচ্ছে স্থূলকোণ, স্থূলকোণ। তাহলে বলা হচ্ছে উপচাপে অন্তর্লিখিত কোণটা হবে স্থূলকোণ, আর অধিচাপে বড় চাপে তার মানে কি এটা অধিচাপটা অনেক বড়, অধিচাপটা বড় সেই কারণে কোণটা হচ্ছে ছোট, আর উপচাপটা ছোট কিন্তু কোণটা হচ্ছে বড়। তার মানে এটা আমরা দেখে নিলাম অধিচাপ এবং উপচাপের ক্ষেত্রে। এটাও কিন্তু দেখো উপচাপের ক্ষেত্রে কোন কোন বোর্ডে এসেছে, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড 23 সালে, ময়মনসিংহ বোর্ড, তারপর যশোর বোর্ড 22 সালে, সিলেট বোর্ড 20 সালে, এখন আসি তারপরে বরিশাল বোর্ড 16 সালে। এখন কথা হলো যে এখানে যদি বলে উপচাপের ওপর দণ্ডায়মান তাহলে কি হবে? এখানে পরের প্রশ্নটি যদি এরকম থাকে যে উপচাপের ওপর দণ্ডায়মান, দেখো উপচাপের ওপর দণ্ডায়মান, দণ্ডায়মান যদি হয় কোনো কোণটা যদি উপচাপের ওপর দণ্ডায়মান, দণ্ডায়মান মানে কি ওই কোণটার দাঁড়িয়ে থাকবে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে দণ্ডায়মান যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সূক্ষ্মকোণ হবে। দণ্ডায়মান মানে বুঝে দেখো এই যে উপচাপের ওপরে এই কোণটা কি হয়ে আছে, এই উপচাপ, এটা হচ্ছে এর থেকে বি পর্যন্ত একটা উপচাপ। তাহলে এ বি সি আমি যদি ধরি তাহলে এখানে সি, তাহলে এই উপচাপের ওপরে এই কোণটা দাঁড়িয়ে আছে, তাহলে দাঁড়িয়ে থাকলে কি হয়? উপচাপের ওপর দণ্ডায়মান কোণটা হবে সূক্ষ্মকোণ। কিন্তু উপচাপের ওপর অন্তর্লিখিত কোণ হলে কি হয়? উপচাপের ওপর অন্তর্লিখিত কোণ হলে কিন্তু স্থূলকোণ হবে। দণ্ডায়মান হলে সূক্ষ্মকোণ, আর কি অন্তর্লিখিত হলে স্থূলকোণ, অন্তর্লিখিত হলে স্থূল। এখন আসি আমরা তাহলে এটাও দেখে নিলাম, এটা যদি আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝে নিলাম। এখন কোনো বৃত্ত উপচাপ অন্তর্লিখিত এটাও হয়ে গেছে, আমাদের কি হলো স্থূলকোণ। আমরা একটু এবার 8 নাম্বার উপচাপে অনুবন্ধী চাপে, উপচাপের অনুবন্ধী, অনুবন্ধী মানে বিপরীত বোঝায়। তাহলে উপচাপে অনুবন্ধী চাপকে কোনটা ধরবে? উপচাপের অনুবন্ধী চাপ হচ্ছে কি ধরবে বলো তো? অধিচাপকে ধরবে। তাহলে অধিচাপে অন্তর্লিখিত কোণ কি? অধিচাপে অন্তর্লিখিত কোণ কিন্তু সূক্ষ্মকোণ। তাহলে অনুবন্ধী কথাটি যদি হয় তাহলে উপচাপের ক্ষেত্রে বিপরীত অর্থ প্রকাশ করবে, বিপরীতটা। তাহলে উপচাপের অনুবন্ধী মানে তাহলে কি ধরবে বলো তো? অধিচাপকে ধরবে। অধিচাপে কি কোণ হয়? অধিচাপ মানে বড় চাপ, সূক্ষ্মকোণ ছোট হয়। তাহলে অনুবন্ধী মানে ধরে গেল হচ্ছে কোনটা? অধিকে ধরছে, তাহলে অধি ধরলে কি হবে? সূক্ষ্মকোণ হবে, অধি, তাহলে সূক্ষ্মকোণ হবে। ক নাম্বারটি সঠিক উত্তর। তাহলে অনুবন্ধী কর্তাটি অর্থাৎ বিপরীত, তার মানে উপচাপ লেখা থাকলে অধিচাপকে ধরবে, আর যদি অধিচাপে অনুবন্ধী কর্তাটি তাহলে উপচাপকে ধরবে। তাহলে কিন্তু আমাদের দেখো অধিচাপেও লেখে আমরা বুঝেছি অধিচাপে সূক্ষ্মকোণ, উপচাপে স্থূলকোণ। আমরা কিন্তু চিত্র দিয়ে তোমাদেরকে বুঝে দিয়েছি। কোনো বৃত্তের উপচাপের ওপর দণ্ডায়মান কোণ, একটু আগে আমি কিন্তু আলোচনা করেছিলাম কোনো বৃত্তের উপচাপের ওপর দণ্ডায়মান, তাহলে আমাদের উপচাপের ওপর দণ্ডায়মান এরকম একটা বৃত্ত, তার একটা উপচাপ যদি আমরা দাগাই তাহলে এখানে এ আর এখান থেকে বি, এটা আমরা যদি উপচাপ ধরি, এর ওপর দণ্ডায়মান মানে দাঁড়িয়ে আছে, কোনটা যদি দাঁড়িয়ে থাকে তাহলে এরকমভাবে দণ্ডায়মান কোনটা এইদিকে হবে, তার মানে এটা কি কোণ? সূক্ষ্মকোণ হয়, দণ্ডায়মান কোণ। কিন্তু অন্তর্লিখিত হলে কিন্তু এই পাশ থেকে এখানে আসবে, হ্যাঁ এখানে যাবে কিন্তু আমাদের সিতে চলে যাবে, সেই কারণে কিন্তু দণ্ডায়মান হলে দাঁড়িয়ে আছে তাহলে এই কোণটা দাঁড়িয়ে থাকবে, সেই কারণে বলা হচ্ছে যে তাহলে সূক্ষ্মকোণ হবে। আমরা কিন্তু একটু আগেও কিন্তু আলোচনা করেছি ওই একটু আগে 9 নম্বর, তাহলে সূক্ষ্মকোণ হবে। এবার আসি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক ও এ হলে কোণ এ ও সি সমান কত? এখন দেখি আমরা একটা বৃত্ত আগে দাগায় নিই। এখন এই বৃত্তটার দেখো আমাদের যে কথাটি বলা হচ্ছে যে এবিসি বৃত্তের ও কেন্দ্র বিশিষ্ট, তাহলে আমাদের কেন্দ্রটা হচ্ছে এইটা, ও কেন্দ্র বিশিষ্ট, আমি এখানে কেন্দ্র দিলাম। এখন আমি একটা ত্রিভুজ দাগাবো, এই ত্রিভুজটা কিন্তু সমবাহু ত্রিভুজ, যার 3টা বাহুই কিন্তু সমান। আমাদের ধরে নিলাম 3টা বাহু যদি সমান হয়, 3টা সমবাহু ত্রিভুজ হলে সমকোণ, তার মানে প্রত্যেকটা কোণই সমান হবে, সমকোণ না তো আসলে 60 ডিগ্রি করে হবে, এটাও 60, এটাও 60 হবে, 60 হবে, এটাও 60 হবে, প্রত্যেকটি কোণে কিন্তু 60 ডিগ্রি করে হবে, কারণ সমবাহু ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, প্রত্যেকটা ত্রিভুজের কোণই কিন্তু 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন বলতে যে কোণ বিএসি আর সমদ্বিখণ্ডক, এখন এই কোণের সমদ্বিখণ্ডক এও হলে, তাহলে এর সমদ্বিখণ্ডক এও হলে এখান থেকে ও পর্যন্ত যদি হয় তাহলে বলতেছে এও হলে, তাহলে
কোণ এ ও সি সমান কত? তাহলে এখন এসো কোণ, এখানে আমি যদি এ ব্যবহার করি, এ বি সি ব্যবহার করি, কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক এখানে বলা হচ্ছে এ ও হলে কোণ এ ও সি সমান কত? তাহলে এখন এর থেকে আমাদের রাস্তাটা দিতে হবে, এখন আসে এই পর্যন্ত যেতে হবে। তাহলে কোণ এ ও সি, তাহলে এই কোণ সমান কত? আমি ওটা এ পাশে দিলাম, এই কোণ সমান কত? তাহলে দেখো এখানে 30, এখানে 30। এখন আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এটা আমরা যদি দেখি আসলে দেখো এই কোণটাকে আমরা বৃত্তস্থ কোণ, আরেকটা বলবো আমরা কেন্দ্রস্থ কোণ। এখন এসি যদি চাপ হয়, চাপটা যদি এসি হয়, অর্থাৎ দেখো চাপটা যখন এসি হবে, এসিটার জন্য একটা বৃত্তস্থ কোণ কী হবে? বৃত্তস্থ কোণ হবে ওই চাপের এক প্রান্ত থেকে বৃত্তের ওপরে আসবে, অপর প্রান্তে ফিরে যাবে, তাহলে সেটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কোণটা এ বি সিটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে কোণ এ বি সি হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের এবিসি, আর এবিসি সমান কত? 60 ডিগ্রি। আর এ ও সিটা ওই এই চাপের জন্যই কেন্দ্রের ভেতরে যাবে, কেন্দ্র থেকে অপর প্রান্তে ফিরে যাবে, তাহলে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এ ও সিটা হবে কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কত? কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ এ ও সি সমান সমান কত হবে সেটা আমরা একটু পরে দেখব। তবে কি বলা হচ্ছে, বৃত্তস্থ কোণ যদি বামে থাকে বা কেন্দ্রস্থ কোণ যদি বামে থাকে তাহলে বৃত্তের কোণের সাথে 2 গুণ হয়। তাহলে যদি আমরা কেন্দ্রস্থ কোণ বের করতে চাই তাহলে বৃত্তস্থ কোণ কত? 60 ডিগ্রি, তার সাথে 2 গুণ করতে হবে, কারণ শর্ত আছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এটা যদি আমাদের 60 হয় তাহলে কেন্দ্রটা ডাবল হবে, আর ডাবল হবে, দ্বিগুণ হবে। অর্থাৎ এটা 60 হলে এটা কত হবে? 120 হবে। তার মানে কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হবে। আমরা কিন্তু উত্তর পাচ্ছি 10 নম্বরের সঠিক উত্তর গ, আমাদের সঠিক উত্তর হবে। এবার আসি 11 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আবার বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ যদি আমরা বৃত্তস্থ কোণটা বামে রাখি তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণকে 2 ভাগ করে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করতে হবে। এবার আসি ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, এবি সমান এসি, অর্থাৎ ত্রিভুজের ভেতরে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, অর্থাৎ বৃত্তের ভেতরে একটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও ত্রিভুজ এবিসি এর। তাহলে এখন আসি আমরা, এটা একটা এবিসি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। এখানে কি বলা হচ্ছে আমরা দেখি, এবি আর এসিটা সমান বলা হচ্ছে, এবি সমান এসি, কোণ এবিসি সমান 55 ডিগ্রি। তাহলে এবিসি যদি 55 হয়, প্রিয় শিক্ষার্থীরা এটা যদি 55 হয়, কারণ সমান সমান বাহুর অর্থাৎ ভূমি সংলগ্ন কোণ দুটি সমান, অথবা সমান সমান বিপরীত বাহু কোণগুলো সমান। এই বাহুর বিপরীত পাশে এই কোণ আছে, এই পাশের এই কোণ, তাহলে এই দুটো কোণই সমান হবে, তাহলে এটাও 55 হয়। 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে দুটো মিলে কত হলো? 110। তাহলে এটি কত আছে? 180 থেকে যদি 110 বিয়োগ করি 180 থেকে, তাহলে কিন্তু আমরা এই কোণের মানটা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে? 110, তাহলে 70 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কত? আমাদের 70 ডিগ্রি। তাহলে 55 হলে ওটা আমাদের 70 ডিগ্রি হবে। এখন কি বলতেছে দেখে নি, কোণ বিএসি 55, কোণ বিওসি সমান কত? এখন আসি, এখন ও থেকে বিওসি, তাহলে এটা কি কোণ? এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। চাপ কিন্তু বিসি চাপের উপরে, বৃত্ত থেকে এতে গেছে, এটা বৃত্তস্থ কোণ, বৃত্ত থেকে ওতে যায় সিতে গেছে। তাহলে এই কোণ যদি 70 হয়, এটা কত হবে? 140 হবে, ডাবল হবে, কারণ বৃত্তস্থ কোণ সবসময় কেন্দ্রস্থ কোণ যা হবে তার অর্ধেক হয়, আর এটি যা হবে তার ডাবল হবে, তাহলে 140। প্রিয় শিক্ষার্থীরা আমরা কোথায় পাচ্ছি? ক নম্বরটি আমাদের সঠিক উত্তর। এটাও কিন্তু আমাদের বিভিন্ন কত, ঢাকা বোর্ড 2000, এটা বরিশাল বোর্ড 23, আর আগেরটা ছিল ঢাকা বোর্ড 24। এবার আসি পরের যেটা আছে, আমরা কিন্তু এই শর্ত সবসময় বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের হিসাবই কিন্তু আমাদের, কেন্দ্রস্থ কোণ যদি বামে থাকে তাহলে বৃত্তের কোণের সাথে 2 গুণ করতে হবে। এখন আসি, এখানেও কিন্তু একটা ত্রিবৃত্ত দাগানো আছে, এই বৃত্তের দেখো আমাদের একটা বৃত্তস্থ কোণ আছে আর একটা কেন্দ্রস্থ কোণ আছে। আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে দেখো চিত্রটা এরকমভাবে দেওয়া আছে, কেন্দ্রে গেছে, কেন্দ্রে থেকে এই প্রান্তে গেছে, তাহলে ও, এটা কি দেওয়া আছে? এ বি, এটা সি দেওয়া আছে, এটি আছে এক্স, এখানে কি দেওয়া আছে সেটা যদি দেখি এক্স প্লাস 20 বা 20। এখন দেখো আমাদের যদি কোণ বিএসি আছে, বিএসি আমাদের সমান কত, অর্থাৎ এক্স এর মান চাচ্ছে আমাদের। তা আমরা যাই হোক, কেন্দ্র কোণটা সবসময় আমরা যদি বামে লিখি, তাহলে কেন্দ্র কোণটা বামে লিখে বৃত্তের সাথে 2 গুণ হবে। বৃত্তে কত আছে? এক্স আছে, তাহলে এক্স এর সাথে 2 গুণ করলে 2x হয়। এখন এই এক্সটা ওই পাশে দাও, তাহলে কি হবে? যায় মাইনাস হবে, তাহলে 20 সমান 2x - x। তাহলে এক্সটা 2x এর মধ্যে থেকে x বাদ দিলে কত হয়? x থাকে, তার মানে x এর মান 20।
এক্স এর মান হচ্ছে কত 20 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে উত্তর পেয়ে গেলাম হচ্ছে 20 ডিগ্রি। 13 নম্বর প্রশ্নে কি আছে একটু যদি দেখি, দেখো এই ক্ষেত্রে এখানে চিত্রে কিউপিআর ও কিউএসআর সমান কত ডিগ্রি, এটা যশোর বোর্ড 2017 সালে এই প্রশ্নটি এসেছে। আমরা এই প্রশ্নের এখানে একটা জিনিস দেখবা, এই চিত্রে সাধারণত এই কোণ আর এই কোণ মিলে কিন্তু এই কোণের সমান হয়, আমাদের কিন্তু একটা উপপাদ্যই আছে, তাহলে এই কোণ আর এই কোণ মিলে কিন্তু এই 90 ডিগ্রি সমান হবে। তার মানে এখানে চাচ্ছে কি, তাহলে কিউপিআর, তাহলে এখানে যদি 90 হয় তাহলে এটা 45, এখানে 45 আছে, তাহলে দুটো সমান কিন্তু কোণ, তাহলে 45 45 90, তার মানে অ্যান্সারও দেখো এখানে বলতেছে কিউপিআর এই কোণকে ধরছে আর এই কোণকে ধরছে কিউএসআর, তাহলে এই কোণ আর এই কোণ যোগ করলে কত হবে, আর সমান হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। আমরা কিন্তু এটার উপপাদ্যই আছে আমাদের 8.8 অনুশীলনে 8.2 কিন্তু এটা কিন্তু এই চিত্র আছে, তোমরা দেখতে পারবো ওই উপপাদ্য আছে। এখন আসি আমরা 14 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। এখানে কি বলা হচ্ছে, দেখো এটা কিন্তু বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, আর এটা কি আমাদের কেন্দ্রস্থ কোণ। আমরা কিন্তু একটা কথা বলেছি, কেন্দ্রস্থ কোণকে আমরা যদি কেন্দ্রস্থ কোণকে সবসময় আমরা কি লিখবো, আগে যদি লিখি কেন্দ্রস্থ কোণ তাহলে কি আছে এক্স প্লাস কত 110 আছে আমাদের কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ যদি বামে লিখি তাহলে ডান সাইডে বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ দিয়ে লিখতে হবে, কত আছে 2x + 10 আছে, তাহলে একে আমাদের কত দ্বারা গুণ করে দিতে হবে, 2 দ্বারা গুণ করে দিয়ে আমরা ক্যালকুলেশন করলে x এর মান পাবো। এখানে বলছে যে বৃত্তের কেন্দ্র x এর মান কত, আসলে দেখি আমরা আসলে x এর মান কত আসে, x প্লাস কত 110 সমান সমান 2 দুগুণে কত হয় 4x প্লাস কত 10 দুগুণে কত হয় 20। আমাদের কিন্তু দেখো এই এক্সটা এই পাশে দেবো আর 20কে এই পাশে দিব, 110 যেহেতু বড় তাহলে এই পাশে 20 আসলে বিয়োগ হবে। এখন এখানে 4x আর এই 1x যায় হবে বিয়োগ, তাহলে এখানে দেখো 110 থেকে 20 বিয়োগ করলে কত হয় 80, আর এই পাশে হচ্ছে 3x তাহলে 0 0 2 আছে কত হলে 11 হবে, 2 আছে কত হলে 11 হবে, 9 হলে হাত থাকে 1, তাহলে 90 হচ্ছে, আমাদের বিয়োগ করতে ভুল হয়েছে। যাই হোক এখন 3x সমান সমান কত 90, এখন x সমান সমান 3কে 90 3 দ্বারা ভাগ করলে তা 30 ডিগ্রি হবে, তাহলে x এর মান হবে 30 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটার উত্তর হবে গ নম্বর। এবার আসি 15 নম্বর প্রশ্নের সমাধান। কোনো বৃত্তের একই চাপের ওপর বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের মান যথাক্রমে, এখানে দেখো আগে কি লেখছে বৃত্তস্থ কোণ, তার মানে এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ আর এটা যেটা আছে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। একই অঙ্কই কিন্তু আমাদের কিন্তু দেখো একই অঙ্ক এখানে ছিল 2x + 10, এখানেও কিন্তু 2y + 10, আমরা কিন্তু সেই কারণে নিয়ে আসছি তোমাদেরকে শুধু দেখানোর জন্য। এটা রাজশাহী বোর্ড 2022 সালে আছে, অক্ষর খালি চেঞ্জ, আর এখানে কিন্তু চিত্র দেয়নি, এখানে বলে দেওয়া আছে বৃত্তস্থ কোণ হচ্ছে 2y, দেখো 2x ছিল +10 ছিল, আমাদের 2y প্লাস এখানে 2x এর জায়গা সেখানে শুধু 2y + 10 দিয়েছে, তার মানে ওই একই হবে। আমাদের এটা প্রথমটা বৃত্তস্থ কোণ আর পরেরটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণ বামে লিখবো আর বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের এটাও কিন্তু 30 ডিগ্রি হবে। তো যাই হোক আমরা একই অঙ্ক কিন্তু এখানে দেখলাম। এবার আসি আমরা 16 নম্বর যে প্রশ্নটি আছে, দেখো বৃত্তের যদি আমাদের এই যে 16 নম্বর চিত্রে এখানে দেখতে পাচ্ছি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে, বিসিটা কেন্দ্র দিয়ে গেছে এটা ব্যাস এবং বৃহত্তম জ্যাও বলা যায়। এখন হাফ কোণে এই কোণের অর্ধেক কত হবে, এই কোণটার মান কত হবে। দেখো যদি কোনো এটা বৃত্তের কেন্দ্র, এখন এটাকে আমরা কি কোণ বলবো, এটা বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। দেখো এইটুকু যদি আমি মিশে দিই তাহলে বৃত্তটা কিন্তু অর্ধেক হয়, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু একটা প্রমাণ করো, 22 নম্বর উপপাদ্য আছে সেখানে বলা আছে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, তাহলে এটা কত ডিগ্রি হবে, এটা কিন্তু 90 ডিগ্রি হবে, কিন্তু তাকে আবার হাফ দ্বারা ভাগ অর্থাৎ 2 ভাগ করলে তাহলে কত হবে 45 করে হবে, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 45 ডিগ্রি হবে, তাহলে খ নাম্বার। তাহলে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এখানে কত ডিগ্রি হয়, অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু 90 ডিগ্রি হয়, এখন 1 সমকোণ হয় 90 ডিগ্রি বা 1 সমকোণ, তাহলে এটা কত হবে 90 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ 3 কোণ মিলে দেখো এটা আমরা 17 নম্বর প্রশ্ন, 16 নম্বরের উত্তর কিন্তু দেখা শেষ। তাহলে এখানে কিন্তু এটা 90, এটা x, এটা 5x, এই তিনটা মিলে আবার 180 ডিগ্রি। আমাদের কোণটা বলছে যে কোণ পি কিউ আর, আর সম্পূরক কোণ কত, আসলে আমাদের এখানে সম্পূরক কোণ চাচ্ছে, আমরা সেই সম্পূরক কোণের মানটা বের করব। তার আগে আমাদের এখানে আগে x এর মানটা বের করে নিতে হবে, এখানে কিন্তু 5x আছে, এখন এটা x, এটা 5x, আর এটা হচ্ছে কত এই 90 ডিগ্রি, এই তিনটে মিলে আমাদের হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখন আসি আমরা এই তিনটা ক্যালকুলেশন করে নিয়ে একটু দেখি, তাহলে কি কি আছে x + 5x + 90, x + 5x + কত
90 সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। এখন আসি এই 90 যাই বিয়োগ হবে, তাহলে এক্স প্লাস 5x আর 1x, কয় এক্স হয় 6x সমান সমান 180 থেকে 90 বিয়োগ 180 বিয়োগ 90, তাহলে কত হবে 90 হবে। তাহলে 6x সমান সমান 90, x সমান সমান 6 দ্বারা ভাগ করলে কত হয় 15 হয়। আমরা উভয় সাইডে 6 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এক্স এর মান পেলাম 15 ডিগ্রি। তাহলে এটা 75 ডিগ্রি। তাহলে এটা হবে কত এক্স, এটা হবে 15 ডিগ্রি, এটা হবে 5 দিয়ে গুণ করতে হবে 5x যেহেতু, তাহলে 5 × 75 ডিগ্রি। এখন আসি 75 ডিগ্রি সম্পর্ক কোণ কত। সম্পর্ক বলতে আসলে আমরা কি বুঝি সেটা এখন বুঝতে হবে। তাহলে এটা আমরা কত ডিগ্রি পেলাম 75 ডিগ্রি পেলাম। তাহলে এখানে আমরা সরাসরি এখন লিখে দিচ্ছি এই কোণের মান হচ্ছে 75 ডিগ্রি। 75 ডিগ্রি সম্পর্ক কোণ। আসলে পূরক কোণ আর সম্পর্ক কোণ এই দুটো কোণ আছে। এই পূরক কোণ কত আর সম্পর্ক কোণ কত আমরা যদি তাহলে এক্স এর মান কিন্তু আমরা 15 ডিগ্রি পাইছি আর এটার মান পেলাম 75 ডিগ্রি। 75 ডিগ্রি আমরা সম্পর্ক কোণটা দেখব। তার আগে আমরা একটু পূরক কোণ আর সম্পর্ক কোণ নিয়ে আলোচনা করি। পূরক কোণ মানে যেহেতু ক খ গ ঘ পড়লে আমরা যদি ক খ গ ঘ এরকমভাবে পড়তে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পূরক প আগে আসে। তাহলে প যদি আগে আসে, তাহলে প যদি আসে আগে, দন্ত স আসে পরে। পূরক কোণ মানে 90 ডিগ্রিকে ধরে, আর সম্পর্ক যেহেতু দন্ত স পরে তার মানে 90 এর পরে কত 180 ডিগ্রিকে ধরে। এটা আমাদের বোঝার সুবিধার্থে পূরক কোণ মানে দুইটা কোণ মিলে 90 হতে হবে, সম্পর্ক মানে দুইটা কোণ 180 হতে হবে। তাহলে একটা কোণ সম্পর্কের কথা বলছে, তাহলে একটা 75 হলে তাহলে অপরটি কত হবে, তাহলে এই 180 সম্পর্ক মানে 180 থেকে 75 বিয়োগ করো, তাহলে 5 হল 10, 5 হলে হাত থেকে 1, তাহলে 105 ডিগ্রি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি। তাহলে 0 105 ডিগ্রি, তাহলে সম্পূরক কোণ হবে 105 ডিগ্রি। তাহলে সম্পূরক মানে আমাদের কেমন করে বুঝবো যে 180, কারণ আমরা পূরক কোণের ক্ষেত্রে আমরা পটা দন্তস্বর আগে, তার মানে সেই কারণে পূরক কোণ মানে দুই কোণ মিলে 90 হবে, আর সম্পর্ক মানে দুই কোণ মিলে 180 হবে। এটাকে সম্পর্ক এবং পূরকেরটা আমরা বিস্তারিত ব্যাখ্যা দেখে নিলাম, দেখে উত্তরটা আমরা করে নিলাম। এবার আসি 17 নম্বর প্রশ্ন সমাধান। চিত্রতে দেখো এখানে ওয়াই। এখন এই বৃত্তের ক্ষেত্রে আমাদের যে তত্ত্বগুলো আছে সেটা কিন্তু আসলে বৃত্তের ক্ষেত্রে 23 নম্বর একটা উপপাদ্য আছে তোমাদের, সেখানে কিন্তু বিস্তারিত সেখানে দেখতে পাবা যে ওখানে কিন্তু কেন্দ্রের কোণটা চাপের ওপর নির্ভর করে কেন্দ্রস্থ কোণ হয়। এখন আসো দেখো আমাদের যদি কেন্দ্রটা এটা হয়, সেখানে কিন্তু তোমাদের দেখবা এই চিত্রের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, দেখো এখানে সাধারণত কেন্দ্রস্থ কোণ কি আছে এ বি সি ডি। আমরা যদি অক্ষর ব্যবহার করি, এখানে যদি আমরা ও ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের বোঝাটা সুবিধা হবে, কারণ এখানে আমরা যদি না বুঝি তাহলে কিন্তু কাজ হবে না। যখন আমাদের এটা যখন বৃত্তস্থ কোণ হবে, এটা যদি বৃত্তস্থ কোণ হয়, কেন্দ্রস্থ কোণেরও দেখো বৃত্তস্থ কোণটা যখন উপরের প্রান্ত হবে তখন কেন্দ্রস্থ কোণটা হবে নিচে, তার মানে এই নিচের প্রান্তটাকে ধরবে। আর এই নিচের প্রান্ত ছোট কেন্দ্রস্থ কোণকে শুধু কেন্দ্রস্থ কোণ বলা হয়, কেন্দ্রস্থ কোণ বলা হয়, কেন্দ্রস্থ কোণ। আর যখন আমাদের বৃত্তস্থ কোণটা যখন নিচে হবে তখন কেন্দ্রস্থ কোণটা এবার ওপরেরটা ধরবে, তাহলে ওপরেরটা, তাহলে বৃত্তস্থ কোণ যখন নিচে, কেন্দ্রস্থ কোণ তখন ওপরেরটা ধরবে। তাহলে এখন এটাকে আমরা কি কোণ বলবো, এটাও তো কেন্দ্রস্থ কোণ, তবে এই ওপরের সাইডটাকে বলা হয়, বড়টাকে বলা হয় প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। এটাকে বলা হয় প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বলা হয়। যদি বড়টাকে কেন্দ্রের কোণ বড়টাকে বলা হয় প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ। আর এই দুই কোণ মিলে কিন্তু প্রমাণ করা হয়েছে তোমাদের ওই উপপাদ্যে 23 নম্বর উপপাদ্যে, সেখানে কিন্তু প্রমাণ করা হয়েছে যে 360 ডিগ্রি বা 4 সমকোণ, এখানে কিন্তু বলা হয় 4 সমকোণ 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি এই দুইটা কোণ। তার মানে এই বৃত্তের কেন্দ্রে কিন্তু টোটালে 360ই আছে, তাহলে নিচেরটা আর উপরেরটা মিলে কিন্তু 360 হয়। এখন আসি আমরা আরেকটা জানি যে এখানে আমরা কি জানি যে ওপরে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ যা হয় তার চাইতে কেন্দ্রস্থ কোণ ডাবল হয়। এখন কোন কোন তত্ত্ব দেওয়া আছে দেখো এখানে এই চিত্রে, এখানে কিন্তু এইটুকু নাই, আমি জাস্ট তোমাদেরকে এখন একটু বুঝে দিলাম। এখন আসি আমাদের এখানে সরাসরি এখানে যুক্ত করে দেওয়া আছে, এখানে লম্ব টানা আছে, যাই হোক আমাদের এখানে পি দেওয়া আছে, এখানে আমাদের ডি দেওয়া আছে, বি দেওয়া আছে, ডি দেওয়া আছে, আর এখানে পি দেওয়া আছে, এখানে লম্ব টানা আছে সেটাও দেখে দিলাম। এখন ওয়াইটা দেওয়া আছে, তাহলে এটি যদি ওয়াই হয়, প্রিয় শিক্ষার্থীরা এখানে ওয়াই দেওয়া আছে, আর উপরের প্রান্তে এটাতে দেওয়া আছে আমাদের 4y, এটি দেওয়া আছে 4y,
তাহলে এখন এটি যদি ওয়াই হয় তাহলে এখানে কি হবে বলো তো, এটা বৃত্তস্থ কোণ ওপরে, তাহলে কেন্দ্রস্থ কোণ হবে কি, এটা নিচেরটাকে ধরবে, তাহলে এটা ধরবে বৃত্তস্থ কোণ ওপরে, কেন্দ্রস্থ কোণ নিচে, তাহলে কেন্দ্রস্থ কোণ এটা যদি ওয়াই হয় এটা হবে 2y। এখন কথা হলো যে এই 2y আর 4y মিলেই কিন্তু 360, তাহলে ওই দুটো যোগ করলে সমান সমান 360, তাহলে 4y প্লাস 2y, 4y প্লাস কত 2y সমান সমান 360। এখন আসি ওয়াইয়ের মানটা বের করি, তাহলে 4y তাহলে 6y সমান সমান 360, y সমান সমান 6 দ্বারা ভাগ করলে 60 ডিগ্রি হবে, 360 ভাগ হচ্ছে 6 সমান সমান 60 ডিগ্রি, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 60 ডিগ্রি। এখানে কি বলছে ক নাম্বার প্রশ্ন, আসলে আমাদের বের করার আগে 18 নাম্বার প্রশ্ন বলছে বিডি এর মান কত, বি থেকে ডি এর মান বের করতে বলছে, আমরা বিডি এর মানটা বের করব। তার আগে আমরা কিন্তু একেবারে 19 নাম্বার প্রশ্নের উত্তরটা কিন্তু আগে বের করে নিয়েছি। ওয়াইয়ের মান কত সেখানে বলা আছে দেখো 60 ডিগ্রি, তাহলে আমরা গ নাম্বারটা সঠিক উত্তর পেলাম। এবার আসি বিডি এর মানটা আমরা দেখব, তাহলে কি কি তথ্য আছে আমরা একটু চিত্রে দেখে নিই। ও বি সমান সমান 5, এখন এগুলোর দরকার নেই, আমাদের ওর থেকে বি পর্যন্ত দেওয়া আছে, দেখো আমরা বের করে নিলাম। বা এই চিত্রতে দেখি, দেখো ওর থেকে বি পর্যন্ত আমাদের দেওয়া আছে, ওর থেকে বি পর্যন্ত 5, এটা অতিভুজের মান, ওর থেকে বি কিন্তু একটা অতিভুজের মান দেওয়া আছে 5 এবং ওপি সমান দেওয়া আছে 3, তাহলে এটা যদি 3 হয় আর অতিভুজ যদি 5 হয় আমাদের এটা কিন্তু 4 হবে। আমরা কিন্তু আগে দেখেছি ব্যাখ্যা সহ, কিন্তু আমরা কিন্তু এই পার্ট 1-এ কিন্তু দেখেছি যে এটা 5, এটা যদি 3 হয়, অতিভুজ যদি বড়টা বাহু যদি 5 হয় তাহলে আরেকটা বাহু হবে আমাদের 4, এটা কিন্তু আমরা পিথাগোরাসের সূত্রতে দেখেছি। আর এটা যদি 4 হয় এইটুকু অংশেও কিন্তু 4 হবে, তাহলে এই 4 4-এ কত হয় 8 হয়। এখানে দেখো তো বিডির মান আছে, তাহলে বিডি সমান সমান আমাদের বিডি এর মান কত 8 হবে, 4 আর 4, তাহলে দুই সাইড মিলে হবে আমাদের 8। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তাহলে 18 19 প্রশ্ন নাম্বার দেখে নিলাম, 20 এবং 21 নাম্বার প্রশ্ন সমাধানটা দেখব। দেখো এই উদ্দীপক থেকে আমাদের দুটো প্রশ্ন করতে হবে এবং এই প্রশ্নটি ঢাকা বোর্ড 19 সালে প্রশ্নটি এসেছে, লেখা আছে দেখো যে কোণ বিএসি সমান কত, এখানে কোণ বিএসি দেখো এই চিত্রের ক্ষেত্রে আমরা কিন্তু একটা বলেছি তোমাদেরকে যে ওপরে এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ আর এখানে বলা হয় কেন্দ্রস্থ কোণ। ক নাম্বার অর্থাৎ 20-এর কিন্তু বিএসি, অর্থাৎ আমাদের এক্স এর মানটা কিন্তু এখানে বের করতে হবে, তাহলে আমাদের এটা বৃত্তস্থ কোণ আর নিচে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। তবে কেন্দ্রস্থ কোণ যদি আমরা বামে লিখবো, সবসময় আমরা বলছি যে কেন্দ্রস্থ কোণটা আগে লিখবো 60 এবং বৃত্তস্থ কোণ যা আছে তার সাথে আমরা 2 গুণ দিয়ে লিখবো, তাহলে কি হচ্ছে আমরা যদি এক্স ওই পাশে দিই তাহলে ক্ষেত্রে 60 সমান সমান কি 2x - x হয়, এক্স তাহলে x সমান 60 ডিগ্রি হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো অতি সহজে কিন্তু আমরা কি জানি যে এই কেন্দ্রের কোণটা কিন্তু সবসময় এর চাইতে বড়, তবে কেমন বড়, এই কিন্তু এই যদি 60 হয় এই হবে 120, এই যদি 90 হয় এই 180 হবে, বা এটা যদি 60 হয় তাহলে এটা 30 হবে, তার মানে এখানে যা হবে তার চাইতে এখানে অর্ধেক হবে, এখানে যা হবে তার চাইতে এই ডাবল হবে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান হলো, আমরা অতএব কি 2x এর মধ্যে থেকে x বাদ দিলে 60 ডিগ্রি হয়, তাহলে x এর মান আমাদের 60 ডিগ্রি হলো, তাহলে এটা কত হবে, এখানে 60 বসে দিলে এটা যদি 60 হয় তাহলে এটা 120 হবে। তাহলে আমরা এখন আসি আমরা পরের যে প্রশ্ন, তাহলে আমাদের 60 ডিগ্রি গ নাম্বারটি সঠিক উত্তর। এবার 21 নাম্বার প্রশ্নের সমাধানটা করব আমরা। এবার প্রবৃদ্ধ কোণ বিওসি এর মানটা চাচ্ছে। প্রবৃদ্ধ কোণ মানে আমাদের কোন অংশটাকে বোঝানো হচ্ছে, প্রবৃদ্ধ কোণ মানে কেন্দ্রের কোণই, কিন্তু কেন্দ্রের বড় যেটা অংশ সেই কোণটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। এই প্রবৃদ্ধ কোণ বিওসি আমাদের মান বের করতে হবে, ওপরের অংশটুকুর মান বের করতে হবে। তবে আমরা এই নিচের অংশ এবং ওপরের অংশ মিলে কিন্তু টোটালি 360 জানি, যে প্রবৃদ্ধ কোণ এবং কেন্দ্রস্থ কোণ মিলে হয় হচ্ছে আমাদের 360 ডিগ্রি। তাহলে যেহেতু এক্স এর মানটা আমরা পেয়েছি, তাহলে এখানে 60 60 120 পেলাম, তাহলে এখানে আমি যদি 120 লিখি তাহলে এখন এই দুটো মিলে কিন্তু 360, তারই মধ্যে একটা যদি 120 হয় তাহলে ওপরের কোণটা কত, তাহলে প্রবৃদ্ধ কোণটা আমরা পেয়ে যাব 360 থেকে যদি আমরা 120টা বিয়োগ করি তাহলে 120 বিয়োগ করলে কিন্তু আমরা এই ওপরের কোণের অংশটুকু পেয়ে যাব, অর্থাৎ প্রবৃদ্ধ কোণ পেয়ে যাব। তাহলে 4 কত হচ্ছে 240 ডিগ্রি আমাদের সঠিক উত্তর, অর্থাৎ গ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি আমরা যে আরেকটা চিত্র রয়েছে, এই চিত্র থেকে আমরা টোটালে 22 এবং 23 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। 22 এবং 23 নাম্বার প্রশ্ন, এখানে কি বলা হচ্ছে দেখো নিচে 22 উত্তর দাও। এটা কুমিল্লা বোর্ড 22 এবং দিনাজপুর বোর্ড 2019 সালের প্রশ্নটি এসেছে। ও বৃত্তের কেন্দ্র জিই সমান কত 10, তাহলে জি থেকে ই পর্যন্ত আছে 10, তাহলে আমরা জিই এখানে যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে জিই সমান দেওয়া আছে 10 বা 10 যেটাই বলি না কেন। আর কি কি তথ্য দেওয়া আছে আমরা একটু লিখে নিই। দেখো আমাদের জিডি
জিত থেকে ডি পর্যন্ত, তাহলে যদি এই পর্যন্ত, তাহলে যদি জিত থেকে ই পর্যন্ত হয় তাহলে ওজি সমান কত হবে? এই সাইডে 5, এই সাইডে 5, কারণ এই পাশে আমাদের কি এটাকে বলা হয় ব্যাসার্ধ, 10-এর অর্ধেক হবে দুই সাইডে, এই সাইডে 5 থাকবে, এই সাইডে 5 থাকবে। এখন এখানে যে কথাটি বলা আছে বাকি যেটা জিডি সমান সমান দেওয়া আছে, জিত থেকে ডি পর্যন্ত যদি কত দেওয়া থাকে, তাহলে যদি আমরা দেখি জিত থেকে ডি পর্যন্ত দেওয়া আছে 4, এটা যদি 4 হয় তাহলে 5, অতিভুজ যদি 5 হয়, এটা যদি 4 হয় তাহলে অবশ্যই এটা 3 হবে। তাহলে আমরা কিন্তু আগেই বের করা দেখেছি তোমাদেরকে, সেই কারণে আমি এখন সরাসরি লিখবো। দেখো 3, 4, 5 হয়ে গেল। এখন আসি আমাদের কি আছে এখন সেটা দেখে নিই। আমরা কিন্তু বের করে নিলাম হাফ কোণ ইএফজি, হাফ কোণ ইএফজি আমরা কিন্তু যে কোনো বাহুর দৈর্ঘ্য কিন্তু বের করতে পারবো। এখন 22 নম্বর প্রশ্ন বলতে হাফ কোণ ইএফজি, ইএফজি এখন ইএফজি কোণের অর্ধেক বের করতে বলতেছে। এই যে আমাদের ইএফজি, এই কোণের অর্ধেক, ইএফজি এই কোণের অর্ধেক কত হবে সেটা আমরা একটু দেখি। আসলে দেখো আমরা যদি এইটুকু মিশে দিই তাহলে সেই ক্ষেত্রে এটা কি হয়? অর্ধবৃত্ত হয়। তাহলে অর্ধবৃত্তের ওপরে যদি কোনো কোণ তৈরি হয়, অর্ধবৃত্তের থেকে যদি কোনো কোণ তৈরি হয় সেটাই কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই কোণের পরিমাণ হচ্ছে কত? 90 ডিগ্রি। আমরা কিন্তু আর আগে দেখে দিয়েছি তোমাদেরকে, তাহলে এটা 90 ডিগ্রি হবে। তাহলে দেখার আর অপশন নেই, তাকে আবার 2 দ্বারা কিন্তু ভাগ করে দিয়েছে, এই যে হাফ। তাহলে 90-এর অর্ধেক কত হবে? 45 ডিগ্রি। কিন্তু দেখতে হবে যে পুরো কোণ কিন্তু চাচ্ছে না, ইএফজিকে আবার হাফ দ্বারা ভাগ করা আছে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে তাহলে 90 হয় এটুকু, তাহলে 90-এর অর্ধেক হবে আমাদের 45 ডিগ্রি। অনেকে কিন্তু ভুল করে ফার্স্ট করে 90 ডিগ্রিতে দিয়ে দিতে পারে। এখন আসো ত্রিভুজ ডি ও এফ এর পরিসীমা, ত্রিভুজ ডি ও এফ। তাহলে এখন এটা যদি 3 হয়, তাহলে এটা 3 হলে দেখো আমাদের এখানে একটা জিনিস দেখো, এই লম্বটা কোনো বাহুর ওপরে যদি কোনো জ্যায়ের ওপর যদি লম্ব আঁকা হয় তাহলে ওই লম্বটাকে ওই জ্যাকে সমান 2 ভাগে বিভক্ত করে। তাহলে এই যে আমাদের এই লম্বটা, এই যে জি এফটা লম্ব অর্থাৎ জ্যা, এই জ্যাকে সমান 2 ভাগে ভাগ করছে। তাহলে এটা যদি 4 হয়, এই সাইডে 4 আছে, তাহলে এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা তো আমাদের কি ব্যাসার্ধ, তাহলে এটা 5 হবে। তাহলে এখন বলতেছে ডি ও এফ এর পরিসীমা কত? তাহলে এই 3 বাহুর যোগফলই তো পরিসীমা। 5, 4, 9, 3 কত হয়? 12। তাহলে 5 আর 3 8 আর 4 12 সেন্টিমিটার। আমাদের ক নাম্বারটি সঠিক উত্তর। তাহলে পরিসীমা তোমাকে যে কোনো বাহুর দৈর্ঘ্য কিন্তু তুমি এখন বের করতে পারবে। এখন আসো দেখো, তোমাকে যদি বলে ইএফ এর মানটা বের করো, এখন আসো তুমি ইএফ এর মানটা কীভাবে বের করবা? তাহলে এই পুরো জি থেকে এফ পর্যন্ত কত? এই পুরো সাইডে 4 আছে, এই সাইডটা 4 আছে, কত হলো? 8। এখন দেখো এখানে কত আছে? পুরোটা ধরো, এটা মান ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ হলো, পিথাগোরাসের সূত্র দিয়ে এখন তুমি এই বাহুর মানটা বের করতে পারবা। কারণ এটা কত? 5, 5, 10। এটা যদি 10 হয়, এটা যদি 8 হয়, তাহলে এখানে অবশ্যই ইএফটা 6 হবে। কারণ আমরা যদি 10-এর উপর স্কোয়ার করলে 100 হয়, 100 থেকে 64 বিয়োগ করলে হয় হচ্ছে কত? 36। 36-এর উপর রুট দিলে হয় 6। এই যে এখন তাহলে যে কোনো বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা কিন্তু বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা টোটালে অর্থাৎ 2টা ক্লাস মিলে আমরা অনুশীলন 8.1 এবং 8.2-এর বহু নির্বাচনী প্রশ্নে কিন্তু সমাধান দেখে নিলাম। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিন্তু অনেকগুলো প্রশ্নই কিন্তু, অতএব এই প্রশ্নে কিন্তু এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই 100% কিন্তু কমন পাবা, যেগুলো আমরা দেখে দিয়েছি। এগুলো যদি তোমরা ব্যাখ্যা সহ বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা, আমরা যে টোটালে ধারাবাহিকভাবে বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান দিচ্ছি, এগুলো যদি কেউ দেখে যদি হলে প্রবেশ করতে পারে তাহলে থেকে 20 থেকে 22 মিনিটের মধ্যে কিন্তু 30টা বহু নির্বাচনী প্রশ্নে কিন্তু উত্তর দিতে পারবে। তাই আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।